নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। যে কারিশমা, সেই কারিশমা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ হয়ে গেছে। আর অভিষেক ব্যানার্জি, এর আগেও আমি বলেছি, এর আগেও অভিষেক ব্যানার্জি যখনই টিএমসি দলটাকে হাতে নিতে চেয়েছে তখনই কিছু না কিছু একটা বিপর্যয় এসেছে। আর এই ক্ষেত্রেও এইবারও কিন্তু সেই বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছে টিএমসি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন, রাজনীতির জন্মলগ্নে ভরকাও ভাষণ আর মানুষকে ভরকানো ছাড়া ওনার আর কোনো ইস্যু নেই। মানুষকে ভরকাতে খুব সুন্দর পারেন, আর সেই পশ্চিমবাংলার জনতাও ভরকানো ভালোবাসে বা ভরকানো খেতে ভালোবাসে, ভয় খেতে ভালোবাসে। প্রতিনিয়ত উনি ভয়ের রাজনীতি করে এসেছেন, ভয় ধরানোর রাজনীতি করে এসেছেন। এসআইআর আগে কি বললেন? যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। যখন আধার এবং ফোন নাম্বার বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আপ, তখন উনি বাধা। আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে দেবেন না, কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে দেবেন না, উন্নয়নকে বাধা। যে চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্প, সেটাকে বাধা দিয়ে হাইকোর্ট পর্যন্ত গেছেন। মানে উন্নতি হতে দেবেন না পশ্চিমবঙ্গে। তো নিজের যখন টাকা কড়ি নেই, নিজের যখন গাঁটের দম নেই, ইনভেস্টমেন্ট নেই, সেখানে যখন কেন্দ্র সরকার ইনভেস্ট করছে, উন্নতি করছে, সেই উন্নতিগুলো নেওয়া দরকার, যা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সে বিরোধী পক্ষে হলেও এই কাজটি কিন্তু কেউ করে না। মানুষকে সবসময় বোকা বানিয়ে রেখে দেওয়া এবং কন্টিনিউ মানুষকে ভরকানো, ভয় দেখানো, এই রাজনীতি উনি করে এসেছেন। এসআইআর এতগুলো রাজ্য হয়ে গেল, বিজেপি শাসিত রাজ্য হয়েছে এবং অবিজেপি শাসিত রাজ্য হলো, যেমন তামিলনাড়ু এবং কেরালা আর পশ্চিমবঙ্গ, এই তিনটি হচ্ছে অবিজেপি শাসিত রাজ্য। তামিলনাড়ু এবং কেরালাতে কোনো রকমের কোনো অশান্তি, গোলযোগ কিছুই নেই, ঝুট ঝামেলা কিছুই হলো না, খুব শান্তিপূর্ণভাবে এসআইআর কমপ্লিট হয়ে গেল। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত এসআইআর এর তারিখ পে তারিখ চলে যাচ্ছে। এসআইআর কমপ্লিট বা ভোটার লিস্ট স্বচ্ছ বা সম্পূর্ণ না হলে ভোটটা যে কিভাবে হবে সেটাই কিন্তু এখনো পর্যন্ত মানুষকে ভাবাচ্ছে। এই যে এসআইআর হতে দেব না, সমস্ত মানুষের নাম বাদ গেছে, তাদেরকে তুলতে হবে, ভোটার লিস্ট স্বচ্ছতা উনিও দাবি করেছেন, তাহলে উনি কেন ভোট বয়কট করছেন না? যে যতক্ষণ না ভোটার লিস্ট সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ ভোট করা যাবে না, তা তো করবেন না। উনি ঠিক নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। উনি সবার আগে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, সবাইকে বারণ করলেও, নিষেধ করলেও নিজে কিন্তু আগে করে নিয়েছে, নিজের ফ্যামিলিদেরকে করিয়েছে। এই এসআইআর এর জট কিন্তু লাগতো না, কিছু নাম বাদ গেলেও এত নাম কিন্তু বাদ হতো না যদি উনি সুপ্রিম কোর্টে না যেতেন। সুপ্রিম কোর্টে গিয়েও উনি জল ঘোলা করে এসেছেন। কই সেখানে তো একবারও উচ্চারণ করলো না যে যতক্ষণ না ভোটার লিস্ট স্বচ্ছ হবে ততদিন ভোট ঘোষণা যেন না করে নির্বাচন কমিশন। ভোট বয়কট করলাম, ভোট করা যাবে না, এই কথা তো উনি একবারও বললেন না বা বলছেন না, বলেননি। সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের নজরে চলে আসলো। নির্বাচন কমিশনও যেমন ধমক খেয়েছে, তাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে। আর রাজ্য সরকার যেভাবে আক্রমণ আর যেভাবে প্রতিনিয়ত সুপ্রিম কোর্টকে মোড়ের চায়ের দোকান বানিয়ে ফেলেছে, সুপ্রিম কোর্ট বুঝেছে যে এখানে কিছু একটা ব্যাপার আছে। চিংড়িঘাটার মেট্রো প্রকল্প যে বাধার জন্য হতে পারেনি, মেট্রো কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে গেছিলেন, দায়িত্বহীন ভাষায় অপমান করেছেন। যে প্রথম দেখলাম কোনো রাজ্য বা কোনো মুখ্যমন্ত্রী উন্নতি হতে দেয় না বা উন্নতির বাধা সৃষ্টি করে। সমস্ত রাজ্য বা সমস্ত দেশ উন্নতি চায়,
এই প্রথম আমি দেখলাম যে কোনো মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য উন্নতির বাধা সৃষ্টি করছেন। এখন উনি বলছেন যে আমি যদি সুপ্রিম কোর্টে না যেতাম তাহলে এই যে অ্যাডজুডিকেশনের যে নাম বিবেচনাধীন এটাও কিন্তু হতো না, সব ধুয়ে মুছে সাফ হয়ে যেত। তা কিন্তু হতো না, উনি ভুল বলছেন। যে সমস্ত নাম সত্যি করে ডিলিটেড হয়ে গেছে, যাদের কোনো আতাপাতা নেই, যারা মৃত ভোটার ছিল সেগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আর যে সমস্ত বিএলও বাড়ি বাড়ি ঘুরিয়ে ফর্ম বিলি করেছে সেই সময় অনেকে কিন্তু ছিল না, যেটা এক একটা পাড়া বা এক একটা গ্রাম উধাও হয়ে গেছে রোহিঙ্গা বাংলাদেশিদের দৌড়াতে, বা তারা এখানে বসবাস করত। তারা বুঝতে পেরেছে যে যদি আমাদের ভুল ভ্রান্তি সেগুলো ধরা পড়ে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারে, তার আগেই কিন্তু তারা দেশ ছেড়ে দিয়েছে। এই যে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া, বাধা দেওয়া প্রতিনিয়ত, এটাতে সুপ্রিম কোর্ট শক্ত হাতে নিয়েছে। এবং এসআইআর জিনিসটা কি, প্রক্রিয়াটা কি, না নির্বাচনের কমিশনের হাতে ছেড়েছে, না রাজ্য সরকারকে সহযোগিতার কথা কিছু বলেনি। টোটালটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অবজারভেশনে হচ্ছে। এবং পরিষ্কার বলে দিয়েছে যে হাইকোর্টই সর্বেসর্বা, হাইকোর্ট যা ডিসিশন নেবে সেটাই ফাইনাল, সুপ্রিম কোর্টে আসার দরকার নেই। এবং যে সমস্ত ভোটার বাদ যাবে বা গেছে, অলরেডি 33 লক্ষের মতন যেটা নাম বেরিয়েছে, তার মধ্যে তো 12-14 লাখ তো বাদ চলেই গেছে। যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি যে আছে, যেগুলো অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, হয়তো জেনুইন ভোটার আছে, তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে। এবং ট্রাইব্যুনাল কখন তৈরি হবে, কোন কোন জাজেসদেরকে নিয়ে হবে, কিভাবে হবে, তার প্রসেস কি, এগুলো কিন্তু আমরা কেউ জানি না। আর যাদের নাম বাদ গেছে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন উনি মঞ্চে কি বলছেন যে আমি সুপ্রিম কোর্টে গেছিলাম বলে বেশ কিছু মানুষের নাম উঠল, ওগুলো এমনি উঠত। এখন বলছে ট্রাইব্যুনালে যাদের যেতে হবে তাদেরকে আমরা পার্টির তরফ থেকে আইনি সহযোগিতা দেবো। কিসের আইনি সহযোগিতা? মানে উনি যেন কনসালটেন্সি ব্যবসা করছেন। কনসালটেন্সি ব্যবসা যারা করে, আপনি কোনো কাজের জন্য কনসালটেন্ট নিয়োগ করলেন, সেই কাজটা সমাধান হতে হতে বা হওয়ার আগে ওই কনসালটেন্সির কাজ হচ্ছে অন্য একটা প্রবলেম ক্রিয়েট করা, মানে সমস্যা তৈরি করা। তৎক্ষণাৎ আবার আপনি হয়তো বলবেন না এটাও সমাধান করে দিন। তা এই কনসালটেন্সির কাজ হচ্ছে যে কাজের সমাধান যেমন করবে, সঙ্গে সঙ্গে ওর অপর অন্য একটা সমস্যাকে তৈরি করে দেওয়া, যাতে তোর ব্যবসাটা কন্টিনিউ থাকে। উনি রাজনীতিটা ঠিক সেইভাবেই করছেন, কনসালটেন্সি ব্যবসার মতন। উনি প্রথমে সুপ্রিম কোর্টে গেলেন, উনি দুধেল গাইদেরকে বা যাদের ভোটে নাম বাদ যেতে পারে তাদেরকে দেখালেন যে দেখো তোমাদের হয়ে আমি ফাইট করছি। উনি ভালো করেই জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কাজ হবে না। তারপর উনি হাইকোর্টে গেলেন, যে সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে আগে থেকে হাইকোর্টে চলে গেলেন। নির্বাচন কমিশন যে প্রথাগতভাবে কন্টিনিউ ডেলি প্রশাসনিক রদবদল, চেঞ্জেস, সেটাকে বাধা দেওয়া বা আটকানোর জন্য উনি হাইকোর্টে গেলেন। মানে কথায় কথায় হাইকোর্ট। এখন উনি বলছেন ট্রাইব্যুনালে যাদেরকে যেতে হবে আমরা আইনি সহযোগিতা করব। এইবারে একটা কাজের জন্য কোনো পার্টি মেম্বারকে পাওয়া যায় না, পঞ্চায়েতে গেলে পাওয়া যায় না, কর্পোরেশনে পাওয়া যায় না, বিনা টাকাতে বা টাকা ছাড়া কোনো কাজ হয় না। যে ট্রাইব্যুনালে যাবে বা যে আইনি সহায়তা দেবে তারা এমনি এমনি খালি হাতে করে দেবে কি? সেখানেও দেখবেন টাকার খেল থাকবে। তাহলে এই যে পাবলিককে ছুটিয়ে মারা, পাবলিককে ভড়কানো, পাবলিককে কন্টিনিউ টেনশনে রাখা, এটা কিন্তু উনি এই রাজনীতিটা বরাবর করে এসেছেন। এই যে ভাঁওতাবাজি আর একটা ভড়কানো খেলা,
এটা কিন্তু মমতা ব্যানার্জির মানে যেন জন্মগত একটা প্র্যাকটিস। লাশ নিয়ে রাজনীতি করা, এই নানান ধরনের। মানুষ কিন্তু বুঝে গেছে একটা মানুষকে আপনি দুবার তিনবার চারবার বোকা বানাবেন, বারবার কিন্তু বোকা বানাতে পারবেন না। নমস্কার, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।